চন্দ্রাকে আর গৌরীকে দুজনকেই বলে দেয় যে আমবাগানে যাচ্ছিস যা, কিন্তু ওই আমবাগানের একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে কিন্তু ভুলেও পা রাখবি না। অনেককে আবার পুকুরে ডোবা অবস্থায় পাওয়া গেছে, সাধারণ মানুষদের কথা বলছি যারা ওইখানে ঘুরতে গেছে রাতের বেলা। গৌরী বলছে যেটা বলছি সেটা কর, আমার জন্য রক্ত আন। গৌরীর সঙ্গে দেখা করার পর গৌরীর মুখ থেকে শুনতে পায় যে তোরা প্রত্যেকে মরবি। গৌরী প্রত্যেককে দাঁড় করি বলে তোরা প্রত্যেকে মরবি, আমি একটাকেও ছাড়ব না। হরর মাইন্ডসের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। শুক্রবার, আমি প্রত্যেক সপ্তাহেই বলি যে শুক্রবার রাত 9টা মানেই হরর মাইন্ডস আর হরর মাইন্ডসের পডকাস্ট। আজকে আমাদের সাথে আছে রাজশ্রী রাহা। রাজশ্রীর আজকে একটা আম বাগানের ঘটনা নিয়ে আমাদের সামনে বলবে আর কি। সেই ঘটনা আপনারাও যদি চান রাজশ্রীর মতো এই চেয়ারে বসে আমাদের দর্শককে ঘটনা শোনাতে, তাহলে আপনাদের সাথে ঘটা বা আপনাদের শোনা ঘটনাটি পুরোটা রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে নিচে যাচ্ছে, আপনারা দেখে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, অডিও রেকর্ড, এটা আমি বলে দিলাম। এবার রাজশ্রীর কাছে আসি। তো রাজশ্রী আজকে আমবাগানের ঘটনা আমাদের শোনাবে। বলো, কেমন আছো আগে বলো। ভালো আছি শান্তদীপদা, এবং আজ আমি আরও একটা ঘটনা শোনাবো তোমাকে, যেটা আমার সাবস্ক্রাইবারই পাঠিয়েছে। ঠিক আছে, এই ঘটনাটিও আমাকে নন্দিনী নামক একজন, নন্দিনী দে, তিনি আমাকে পাঠিয়েছে। ঠিক আছে, তিনি আমার চ্যানেলের মানে একদম নিয়মিত শ্রোতা, আগেরটাই বলেছি। তো এখন আমি তোমাকে যে ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে একটা অভিশপ্ত আমবাগানকে নিয়ে। এই আমবাগানটা মুর্শিদাবাদে, ঠিক আছে, অনেক বছর আগেকার ঘটনা। ঠিক আছে, তো ঘটনাটা শুরু করছি। গৌরী নামের একটা মেয়ে আছে, ঠিক আছে, ওরা 4 বোন। গৌরীর যিনি বাবা, উনি অনেক আগেই মারা গেছেন। ঠিক আছে, গৌরী নেচারে মানে তার স্বভাবে সে একটা টমবয় টাইপের মেয়ে ছিল। টমবয় বলতে মানে একটা মেয়ে যার ছেলেদের মতো আচরণ, ওই বয়েস কাট করবে, ছেলেদের জামা পরবে। ঠিক আছে, একটা ওটাকে টমবয় বলা হয়। তো টমবয়ের মতো আচরণ, খুব সাহসী, যেমন ছেলেরা হয় আর কি, ছেলেদের মতো ভাব বললামই আগেই। তো গৌরীর বন্ধুবান্ধব ছিল, অনেক ভালোই বন্ধুবান্ধব ছিল, এবং তাদের সঙ্গে বেশি ঘুরে বেড়াতো। পড়াশুনোর দিকে খুব একটা মন ছিল না তার। সারাক্ষণ খালি আড্ডা খিল্লি। ঠিক আছে, মেয়েদের তুলনায় ছেলেদের সঙ্গে মিশতে বেশি ভালোবাসত। তার কথা অনুযায়ী ছেলেদের সঙ্গে নাকি তার ভাইবটা বেশি ম্যাচ হতো। ঠিক আছে, তো আগেই যেটা বললাম, ওরা 4 বোন। ওদের মধ্যে থেকে 2 বোনের বিয়ে হয়ে যায়। ঠিক আছে, বাকি থাকে সেজ দিদি, গৌরী আর তার মা। 2 দিদির বিয়ে হয়ে যায়। তো গৌরী যেরকম নর্মাল স্কুলে যায়, পড়াশুনো করে, সেরকমই চলছে লাইফটা। একদিন গৌরীর একটা বন্ধুটার নাম হচ্ছে চন্দ্রা গৌরীকে বলে যে গৌরী, আমরা না হচ্ছে ছুটিতে আমার দেশের বাড়ি যাচ্ছি, তুই যদি চাস তাহলে আমাদের সঙ্গে যেতে পারিস। তো গৌরী জিজ্ঞেস করে দেশের বাড়ি কোথায়? চন্দ্রা বলে মুর্শিদাবাদে, তুই কি যাবি? তো গৌরী বলে আমি মাকে জিজ্ঞাসা করে তোকে জানাচ্ছি। তো যথারীতি গৌরী যায় ওর মায়ের কাছে, মাকে বলে যে মা, চন্দ্রা বলছে তার দেশের বাড়িতে আমাকে ঘুরতে নিয়ে যাবে, তা আমি কি যাব? তো গৌরীর মা সরাসরি বারণ করে দেয় যে না, এত দূর আমি তোকে যেতে দেবো না। তো গৌরী তো মন ক্ষুণ্ণ হয়ে যায়, খুব এক্সাইটেড ছিল যাওয়ার জন্য। তো সে নিজের সেজ দিদিকে গিয়ে বলে যে দিদি আমি কি যাব? দিদিও বারণ করে দেয় যে না, অত দূর তুই যাবি না। বাকি যে দিদিদের বিয়ে হয়ে গেছিলো, যেটা বললাম দিদিগুলোর বিয়ে হয়ে গেছিলো, তো ওই দিদিদের কাছে যায়, গিয়ে আবদার করে যে দিদি আমি যাই না একটু বন্ধুর সাথে দেশের বাড়িতে। দিদিগুলোও বারণ করে দেয়। ঠিক আছে, তো এইবার ও কী করে, ও জামাইবাবুর কাছে গিয়ে কান্নাকাটি করে। মানে 2টো জামাইবাবু আছে, দুজনের কাছে গিয়েই কান্নাকাটি করে, যে বলে আমি যেতে চাই।
তো জামাইবাবুরা রাজি হয়ে যায়। জামাইবাবু বলে যে ঠিক আছে যা। তো যখন ওই যে বাকি দিদিগুলো যাদের বিয়ে হয়ে গেছে, তো তারা যখন জানতে পারে যে জামাইবাবুরা তাকে হচ্ছে পারমিশন দিয়ে দিয়েছে, তো তখন তারা বলে যে যদি গৌরীর কিছু হয় তার দায়িত্ব কিন্তু তোমাদের। জামাইরা তো একদম কনফিডেন্স নিয়ে বলে যে আরে কিচ্ছু হবে না, ছোটো মেয়ে ঘুরতে যেতে ইচ্ছে হয়েছে যাক, আর আফটারঅল একটা পরিবারের সঙ্গেই তো যাচ্ছে, ওরা তো আর ওর খারাপ চাইবে না, ছোটোবেলার বন্ধু আর কি। তো এইভাবে সেজ দিদিও রাজি হয়ে যায় এবং মাও রাজি হয়ে যায়। তো গৌরী চলে যায় চন্দ্রার সঙ্গে মুর্শিদাবাদে। ভালো জায়গা, ওখানে গিয়ে গৌরীর দেশের বাড়িতে গিয়ে খুব আনন্দ করে, মজা করে, ঘুরে বেড়ায়, ঠিক আছে, ভালো মন্দ খাওয়া দাওয়া যেমনটা হয় আর কি। তো এরপরে একদিনকে চন্দ্রা তাকে বলে যে আমাদের এই মুর্শিদাবাদে একটা বড় আম বাগান আছে, ঠিক আছে, তো চল ওখান থেকে ঘুরে আসি। এই কথাটা চন্দ্রার মা শুনতে পায়। চন্দ্রার মা চন্দ্রাকে আর গৌরীকে দুজনকেই বলে দেয় যে আমবাগানে যাচ্ছিস যা, কিন্তু ওই আমবাগানের একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে কিন্তু ভুলেও পা রাখবি না। এবার জায়গাটার বর্ণনা তার মা দিয়ে দেয় যে কোন জায়গাটায় তোরা যাবি না, ঠিক আছে। গৌরী শুনে বলে যে কেন কাকিমা, ওইখানে কি আছে, ঠিক আছে। এবার চন্দ্রার মা একটু রেগে গিয়েই বলেন যে বারণ করেছি মানে যাবি না, ওই জায়গাটায় আমি যেতে বারণ করেছি, একদমই যাবি না, ওই জায়গাটায় পা রাখবিই না, মানে খুব কড়াভাবে বারণ করে যেতে না। তো কি হয়, চন্দ্রার মা না গৌরীকে বিশ্বাস করে না, পরিষ্কার কথা এটা, কারণ প্রথমেই বললাম সাহসী আর একটু ছেলে মানুষই টাইপের। তো কি করে, চন্দ্রা এবং ওই বাগানে আম বাগানে যারা কাজকর্ম করে তাদেরকে নিয়ে এবং গৌরী আর চন্দ্রাকে নিয়ে চারজন মিলে ওরা যায় আম বাগানে ঘুরতে। তো ওরা আম বাগানে ঘুরছে 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 ঘুরতে ঘুরতে ওর মা, মানে যিনি আম বাগানে কাজ করেন, তার সঙ্গে কথা বলতে ব্যস্ত। চন্দ্রা আর গৌরী আম বাগানে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় কি হয়, গৌরী বলে যে চল তো ওই জায়গাটায় যাই, ওই জায়গাটায় কি আছে একটু দেখতে চাই। তোর মা বারণ কেন করলো, ঠিক আছে, মানে একটা কৌতূহল জাগে না। তো চন্দ্রা বারবার বারণ করে যে যাস না, মা বারণ করেছে, নিশ্চয়ই কিছু একটা আছে, ওইখানে যাওয়াটা ঠিক হবে না। গৌরী কথা শুনবে না। গৌরী বলে যে চল আমি যাবই ওখানে, কেন যেতে বারণ করেছে, এসছি যখন ঘুরবো না। তো চন্দ্রাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যায় ওই জায়গাটায়, ঠিক আছে। ওই জায়গাটায় যাওয়ার পর তারা দেখে ওখানে একটা বড় আম গাছ, একটা পুকুর, আর চারিদিকে যেমন জঙ্গল টঙ্গল হয় আর কি। তো গৌরীর ওই পরিবেশটা দেখে এতটা ভালো লাগে, গৌরী চন্দ্রাকে বলে যে এরকম জায়গায় তোর মা আমাকে আসতে বারণ করছে কেন, কতটা সুন্দর একটা জায়গা, একটা আম গাছ আছে, পুকুর আছে, হ্যাঁ, তোর মা বারণ করছে কেন। চন্দ্রা বলে আমি জানি না। কিন্তু এইখানে চন্দ্রার গা ভার ভার হতে থাকে। চন্দ্রা কিন্তু একটা কিছু ফিল করতে পারছে যেটা গৌরী ফিল করতে পারছে না, ঠিক আছে। চন্দ্রা কিছু বলে না এই বিষয়টা নিয়ে, ঠিক আছে। চন্দ্রা চেপে যায়। চন্দ্রা বলে যে জানি না মা কেন বারণ করছে, এখানে আসতে বারণ করেছে, তাও তুই আমাকে জোর করে আনলি। তো গৌরী তাকে থামিয়ে দেয়, বলে তুই চুপ কর, আমার একটা ছবি তুলে দে। তো গৌরী যায় ওই আম গাছের সামনে গিয়ে নিজের চুলটা খুলে ফেলে, ঠিক আছে, ছবি তোলার জন্য ও নিজের চুলটা খুলে ফেলে, আর নিজের ব্যাগ থেকে একটা কড়া স্মেলের পারফিউম নিজের গায়ে লাগায়। এবার হয়তো অনেকের প্রশ্ন আসবে যে ছবি তোলার জন্য পারফিউম কেন লাগালো, তাই না, ছবি তো পারফিউমের সাথে তো ছবির কোনো সম্পর্কই নেই। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে গৌরী সচরাচর একটা কড়া স্মেলের ও পারফিউম লাগিয়েই থাকে, ঠিক আছে। ও সেই সময়ও লাগায়, ও সবসময় লাগায় পারফিউমটা, ঠিক আছে। তো তখনও লাগিয়েছে। চুলটা বললে বয়কার, তার মানে মিনিমাম এতটা মনে হয় চুলটা, এতটা হবে হয়তো আর কি, আচ্ছা, এতটা ওটাই হয়তো বাঁধা হবে। থাকে, হ্যাঁ ওটাই বাঁধা থাকে, ওটাই খুলেছে, ওটাই হালকা করে এভাবে খুলেছে চুলটা। তো এইবার কি হয়েছে যে ও বলে ছবি তোল, ঠিক আছে। চন্দ্রা অনেক কটা ছবি তুলে দেয়, তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। গৌরী এখনো থামেনি। গৌরী বলে এইবার আমি পুকুরে নামবো, পুকুরে নেমে পাটা দোলাবো, ভেজাবো, তুই আমার আরেকটা ছবি তুলে দিবি, ঠিক আছে। চন্দ্রা বারণ করে, বলছে এমনি এখানে আসতে বারণ করেছে, তুই আবার এত মাতব্বরি করছিস,
এইগুলো ঠিক নয়, চল চলে যাই, আমারও পরিবেশটা ভালো লাগছে না। চন্দ্রার তো গা ভার হচ্ছে, আমি তোমাকে বললাম, কিন্তু ও বলতে পারছে না, কারণ ও ভালো মতো বুঝতে পারছে যে যদি আমি গৌরীকে বলি এই ব্যাপারটা, গৌরী হাসাহাসি করবে যে তুই কি ভীতু নাকি, হাসাহাসি করবে। ওই ভয়ে চন্দ্রা বলতে পারছে না। তো গৌরী কি বলে যে তুই চুপ কর, আমি পুকুরের ধারে যাচ্ছি, গিয়ে বসছি, তুই আমার আরও কয়েকটা ছবি তুলে দে। তো চন্দ্রা অনেক বারণ করে, তো গৌরী তো শোনার নাম নেয় না। তো গৌরী পুকুরের পাড়ে চলে যায়, গিয়ে জলে পা দোলায় আর বলে ফটো তুল। তো চন্দ্রা ফটো তুলতেই থাকে। ঠিক আছে, গৌরী ওঠার নাম নেয় না। গৌরী বলে এত সুন্দর জায়গা, আমার এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না, আমি এখান থেকে যাব না এখন। ঠিক আছে, তো চন্দ্রা কিন্তু পুকুরে নামেনি, চন্দ্রা কিন্তু পুকুরের ধারে দাঁড়িয়ে আছে, গৌরী হচ্ছে পাড়ে বসে পা দোলাচ্ছে। ঠিক আছে, জলটা ঠিক। হ্যাঁ। তো এইবার কি হয়েছে, চন্দ্রা দেখে গৌরী পা দোলাতে হঠাৎ করে নিমেষের মধ্যে কেমন স্টপ হয়ে যায়। মানে একটা মানুষ স্থির হওয়া মানে এটা কি আস্তে করে স্থির হবে, ও মানে যেন কেউ কে ধরলো এইভাবে, এমনভাবে স্থির হয়ে গেল আর কি। আর সামনের দিকে তাকিয়ে রয়েছে, পুকুরের ওই দূর দিকে তাকিয়ে রয়েছে। চন্দ্রা তাকে ডাকছে, গৌরী গৌরী করে ডেকেই যাচ্ছে, গৌরী শুনতে পাচ্ছে না, গৌরী ওই দিকে তাকিয়ে রয়েছে। চন্দ্রা নাই করে 5 মিনিট ধরে গৌরীকে ডাকতেই থাকে। এবার আর থাকতে না পেরে ও গৌরীর কাছে যায়, গিয়ে গৌরীকে ধরে এরকম ঝাঁকায় যে কী রে, কী হলো, সাড়া দিচ্ছিস না কেন? গৌরী বলে যে কী রে, তুই আমাকে ঝাঁকাচ্ছিস কেন? বলছে তোকে আমি 5 মিনিট ধরে ডাকছি, তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? বলছে কোথায় ডাকলি তুই আমাকে, আমি তো শুনতে পাইনি, তুই তো আমাকে এখন ধরে ঝাঁকালি। ঠিক আছে, ও ওই 5 মিনিটের জন্য স্টপ হয়ে গেছিল। এবার ওর সঙ্গে কি হয়েছে সেটা কিন্তু জানা নেই আমার। ঠিক আছে, আচ্ছা, সেটা কিন্তু জানা নেই ওই 5 মিনিটে ওর সঙ্গে কি হয়েছিল বা ও কি দেখতে পেয়েছে আর কি। ঠিক আছে, তো এরপর চন্দ্রা বলে যে চল এবার এখান থেকে, আর আমার থাকতে ইচ্ছা করছে না, এই পরিবেশটা ভালো লাগছে না আমার। ঠিক আছে, আমার গাটা কেমন ভারী ভারী হয়ে যাচ্ছে, এবার বলেই দিয়েছে। গৌরী হাসাহাসি করেছে, বলছে তুই কি ভীতু নাকি, হ্যাঁ এত বড় হয়ে গেছিস তুই এখানে হাসতে ভয় পাচ্ছিস। চন্দ্রা বলে তুই চল এখান থেকে, আর পারছি না থাকতে। তো গৌরী চন্দ্রার কথা শুনে সেখান থেকে উঠে চলে যায় বাড়ির দিকে। বাড়িতে গিয়ে সে প্রচুর বকা খায় যে তোদেরকে বারণ করেছিলাম, তোরা ওখানে কেন গেছিস, ওই জায়গাটার পরিবেশটা ভালো না। ঠিক আছে, তো গৌরী এবার কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করে যে ওখানে কি আছেটা কি, আমি তো গেলাম ওই জায়গাটা এতটা ভালো একটা জায়গা, ওখানে আছেটা কি, আমি তো কিছু দেখলাম না। তখন চন্দ্রার মা গল্প করে, ব্যাপারটা হচ্ছে আজ থেকে অনেক বছর আগে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ বাহিনীর হাত থেকে বাঁচার জন্য আমবাগানের ওই নির্দিষ্ট এলাকায় লুকিয়ে থাকত। ঠিক আছে, ব্রিটিশ সেনাবাহিনীরা ওখানে এসে পর্যন্ত প্রতিটা স্বাধীনতা সংগ্রামীদেরকে খুন করেছে, গুলি করেছে। ঠিক আছে, যারা লুকিয়ে থাকতো কিছু লোক তো বেঁচে গেছে, যারা লুকিয়ে থাকতো তাদের মধ্যে অনেকেই ওই আম গাছগুলোতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কেউ পুকুরে ডুবে আত্মহত্যা করেছে, আবার কয়েকজন তো খুন হয়েছে, তোমাকে বললামই। তো ওই জায়গাটার পরিবেশটা খুবই নেগেটিভ একটা জিনিস ওখানে রয়েছে। ঠিক আছে, তো যার কারণে ওর মা বলেছিল যে ওখানে যাস না। এমনকি ওই আমবাগানে অনেকে গেছে, ঠিক আছে, অনেকে ওই আমবাগানের ওই নির্দিষ্ট অঞ্চলটা রাতের বেলা ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে পরের দিন সকালে তাকেও গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া গেছে ওই আমবাগানে, এরকম ব্যাপার। অনেককে আবার পুকুরে ডোবা অবস্থায় পাওয়া গেছে, সাধারণ মানুষদের কথা বলছি যারা ওইখানে ঘুরতে গেছে রাতের বেলায়। অনেকে তো আমবাগান পাহারাও দিতে যায়, তাই না, কারণ নইলে কে আম চুরি করে নেবে এই ব্যাপারটা, তো তাদেরকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। এমন জিনিস ঘটেছে। একটা গার্ডকে রাখা হয়েছিল ওখানে, এমনকি একটা গার্ডকে ওখানে রাখা হয়েছিল, সেই গার্ডও বেশি দিন টিকতে পারেনি, সেই গার্ডেরও মৃতদেহ পাওয়া গেছে। মানে জায়গাটা এতটাই অভিশপ্ত যে ওখানে যেই যাচ্ছে সেই মারা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো গৌরী এইগুলো শুনে হাসে, হবে যে এইগুলো আবার হয় নাকি। চন্দ্রা তো ভয় পায়, চন্দ্রা বলছে আচ্ছা পরের দিন থেকে আর যাবো না, বকাবকিও শোনে অনেক। তো রাতের বেলায়
চন্দ্রা আর গৌরী এক ঘরে ঘুমায়। গৌরী যখন ঘুমাচ্ছে ওর তখন বারবার মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেমন যেন একটা ঠান্ডা বাতাস ঘুরে বেড়াচ্ছে, আর ওর গায়ে বারবার ধাক্কা লাগছে ঠান্ডা বাতাসটার। ধরো ও শুয়ে রয়েছে, ওর হাতের এই পাশটা, কখনো গালে, মনে হচ্ছে যেন কেউ ওকে স্পর্শ করছে ঠান্ডা বাতাসে। ও প্রথম কিছু মনে করেনি, ও ভাবলো যে নর্মাল কিছু একটা, কিছু মনে করেনি। কিন্তু ও মনে তখন করলো যখন ও শুনতে পেল কেউ ওকে বাইরের দিক থেকে ডাকছে, গৌরী গৌরী করে কে যেন ডাকছে। ও অবাক হলো, কে ডাকছে। ও বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলল। ও বাইরে কাউকে দেখতে পেল না। কিন্তু এমন সময় ওই যে আওয়াজটা গৌরী গৌরী করে ডাকছে, ওটা আস্তে আস্তে ছাদের দিক থেকে আসতে লাগলো। গৌরী সেই আওয়াজের পিছু করতে লাগলো। হয় না, অনেকে আওয়াজ শুনতে শুনতে পিছু করে, ওই আওয়াজ শুনতে শুনতে গৌরী পিছু করতে লাগলো। ঠিক আছে, যেতে 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 গৌরী ছাদে পৌঁছে গেল। ছাদে পৌঁছে গৌরী এমন কিছু একটা দেখেছে যার কারণে ওকে সকালবেলা বাড়ির ছাদে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। ঠিক আছে, এবার গৌরী কি দেখেছে সেটা গৌরী জানে, সেটা কিন্তু কেউ জানে না। রাতের বেলা ছাদে গিয়ে সকালবেলা ওকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তো চন্দ্রার মা তাকে জিজ্ঞাসা করে যে তুই অত রাতের বেলা ছাদে কেন গেছিলিস। ঠিক আছে, গৌরী কোনো উত্তর দিতে পারে না, বলে আমি জানি না আমি কখন ছাদে গেছি। ঠিক আছে, আরও এটাও জানে না যে ও কেন গেছিল, মানে ও আদেও মানে চন্দ্রার সাথে শুয়েছিল কিনা সেটাও জানে না, মানে ভুলে গেছে। মানে কি আগে হয়েছে রাতের ঘটনাটা পুরোই ভুলে গেছে, মানে যে ওর মায়ের সাথে ওর কি ঘটেছে ওই আমবাগানে, এই যেগুলো শুনেছিল কিছুই মনে নেই। ঠিক আছে, তো চন্দ্রার মা একটু অবাক হয় কিন্তু কিছু মনে করে না। তো এবার দেশের বাড়িতে তো আর একদিনের জন্য ঘুরতে যায়নি, অনেক দিনের জন্যই ঘুরতে গেছে। তো এই ঘটনার পর থেকে নর্মাল দিন এগোতে থাকে, সময় এগোতে থাকে। গৌরী একবার নিজের বাড়িতে ফোন করে মাকে বলে যে মা আমি বেশ ভালোই ঘুরছি। দিদিকেও ফোন করে বলে যে হ্যাঁ ভালোই ঘুরছি, খাওয়া দাওয়া ভালো হচ্ছে, মজাও হয়েছে। তার ঠিক পরের দিন, মানে ঘটনাটা ঘটলো তার পরের দিন সব পুরো একদম ঠিকঠাক ছিল। তারপরের দিন থেকে গৌরীর গা জ্বরে পুড়ে যাচ্ছে, প্রচণ্ড জ্বর ওই বাড়িতে। তবে ওর যে জ্বর হয়েছে এই কথা কিন্তু ওর বাড়ির লোক জানে না, গৌরীর বাড়ির লোক কিন্তু জানে না এখনো। জ্বরে গা পুড়ে যাচ্ছে, কেউ খুব একটা অত বলছে না, ওকে ফোর্স করছে না যে বাইরে চল বাইরে চল। তো চন্দ্রা গৌরীর সঙ্গে দেখা করতে যায়। ঠিক আছে, গৌরীকে ডাকে, দরজাটা খোলে। তো দরজা খুলে দেখে ওদের যে ঘরটা, মানে বড় যে ঘরটা, ঘরের ঠিক কোনার দিকে একটা ছোট খাট। ঠিক আছে, ওইখানে গৌরী বসে আছে উল্টো দিকে মুখ করে অন্ধকারের মধ্যে। ঠিক আছে, তো চন্দ্রা যায়, গিয়ে পেছন থেকে বলে কিরে গৌরী দুপুর হলো তো কিছু খাবি না? তো গৌরী তখন প্রথম কোনো উত্তর দেয় না। তো এরপর চন্দ্রা গৌরীর কাঁধের এইখানটায় হাত দেয়, দিয়ে ডেকে বলে যে কিরে গৌরী তুই খাবি না কিছু, সাড়া দিচ্ছিস না কেন আমার কথার? তো গৌরী তখন রেগে যায়। গৌরী বলে আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছে। ঠিক আছে, বেশ পুরুষ কণ্ঠস্বরে, একটা ভারী কণ্ঠস্বরে বলে যে আমার প্রচুর তেষ্টা পেয়েছে। তো চন্দ্রা বলে আমি কি তাহলে কি জল আনবো? গৌরী বলে না, জল নয়, আমার জন্য রক্ত আন। এই কথাটা শুনে চন্দ্রা অবাক হয়ে যায়। চন্দ্রা বলে রক্ত? রক্ত কেন আনবো? গৌরী বলছে যেটা বলছি সেটা কর, আমার জন্য রক্ত আন, আমার প্রচণ্ড তেষ্টা পেয়েছে। এই শুনে চন্দ্রা অবাক। ঠিক আছে, চন্দ্রা বলে যে এইসব কি আবল তাবল বকছিস, পাগল হয়ে গেছিস? চন্দ্রা যখন এই কথা বলেছে, গৌরী মানে নিজের হাত দিয়ে ওর হাতটাকে এভাবে ধরে বলছে যে যেটা বলেছি সেটা কর, নইলে একটাকেও আমি বাঁচিয়ে রাখবো না, তাড়াতাড়ি নিয়ে আয়। বেশ ভারী গলায় ভাই বলছে। ঠিক আছে, চন্দ্রা প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে হাত ছাড়িয়ে সে দৌড় ঘর থেকে এক দৌড় মারে। একটা বাজে অবস্থা। তো এরপরে কি হয় যে চন্দ্রা নিজের মাকে গিয়ে ঘটনাটা বলে। ঠিক আছে, ওর মা শোনার পর নিজে গৌরীর সঙ্গে দেখা করে। ঠিক আছে,
গৌরীর সঙ্গে দেখা করার পর গৌরীর মুখ থেকে শুনতে পায় যে তোরা প্রত্যেকে মরবি। গৌরী প্রত্যেককে দাঁড় করিয়ে বলে তোরা প্রত্যেকে মরবি, আমি একটাকেও ছাড়বো না। ঠিক আছে, এই কথা বলছে গৌরী। চন্দ্রার মাও বড্ড অবাক হয়, ভয়ও পায় যে মেয়েটা হঠাৎ করে এরকম কি বলছে। ঘরের মধ্যে সারাক্ষণ অন্ধকারে রয়েছে। রাত হলেই, যখন রাত্রিবেলা মানুষেরা ঘুমাতে যেত, গৌরীকে তো আলাদা ঘরে শিফট করে দেওয়া হয়েছে, কারণ ওর যা অবস্থা ও মানুষের সঙ্গে থাকতে পারবে না। রাত্রিবেলা যখন মানুষেরা ঘরে যাচ্ছে বা ঘরে ঘুমাচ্ছে, গৌরী ঘরের মধ্যে তখন দাপিয়ে বেড়াচ্ছে, জোরে জোরে দাপিয়ে বেড়াচ্ছে। আর এত মাঝে মধ্যে মনে হচ্ছে যে ঘরের মধ্যে একটা মানুষ নেই, শুধু গৌরী নেই, ঘরের মধ্যে আরও 4-5 জন রয়েছে, সব মিলে দাপাচ্ছে। রাত্রিবেলা কারোর ঘুম হচ্ছে না ঠিক মতো। ঠিক আছে, নিজের হাতগুলোকে গৌরী এমনভাবে চিড়ছে, রক্ত গলগলিয়ে বেরোচ্ছে, নিজের মুখ, চোখ, চুল ছিঁড়ছে, ওই ছোট চুল, ওই চুলগুলোকে এভাবে ধরে ধরে ছিঁড়ছে, এই পাশ দিয়ে পুরো খুবলে খুবলে নিয়েছে চুলগুলোকে। এত বাজে অবস্থা। পায়ের নখগুলোকে কাটা আলাদা বিষয়, দাঁত দিয়ে নখ পুরো আঙুলটাকেই চিবোচ্ছে, এত বাজে অবস্থা। ঠিক আছে, ওর শারীরিক যে মানে গঠনটা হয়েছে ওই জিনিসগুলো করার পরে, মানে ওটা ঠিক মানে যে কেউ দেখে বলবে যে ওর ওপর কিছু একটা ভর করেছে। এত বাজে অবস্থা, গাল ছেঁড়া, হাত ছেঁড়া, নখের অবস্থা খারাপ, এ হাতে নখই নেই, রক্ত বেরোচ্ছে। কাউকে, কিন্তু এই অবস্থায় কাউকে কাছে আসতে দিচ্ছে না। কেউ যেই কাছে আসছে তাকেই নয় ও ধাক্কা মারছে, চড় মেরে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মানে ওর মাথায় যে কি হয়েছে কিছু বুঝতে পারছে না। তো এই জিনিসগুলো যে ঘটছে, স্বাভাবিকভাবেই তার বাড়ির লোককে খবর দেওয়া দরকার। তো চন্দ্রা কি করে, চন্দ্রা ওর যে জামাইবাবুরা আছে, জামাইবাবুকে আর 2টো দিদিকে ফোন করে, সঙ্গে সেজ দিদিকেও ফোন করে। তো 5 জন মিলে আসে মুর্শিদাবাদে এবং গৌরীর অবস্থা দেখে। গৌরীকে দেখার পর তাদের মাথায় হাত, যে মেয়েটা কিভাবে গেছিল, কি অবস্থা, মেয়েটার কি হয়েছেটা কি। তো চন্দ্রার মা সেই সময় বলে যে আমি একজন তান্ত্রিককে ডাকছি। ঠিক আছে, কারণ তাদের কাছ থেকে পারমিশন নেয়, কারণ যাই হোক তাদের মেয়ে, তো পারমিশনটা দেয় যে আমি একজনের সঙ্গে কথা বলে এসেছি, একটা তান্ত্রিককে আমি ডাকছি। ঠিক আছে, তো সেই কথা অনুযায়ী তান্ত্রিক আসে। তান্ত্রিক এসে গৌরীকে দেখে এবং গৌরীকে দেখে তান্ত্রিকই অবাক হয়ে যায় যে মেয়েটার কি বাজে অবস্থা করেছে। তান্ত্রিক বলে যে এর ওপর এমন কিছু একটা ভর করেছে যেটা একে সহজে ছাড়বে না। ঠিক আছে, এ সম্পূর্ণভাবে এসছে একে নিয়ে যাবে বলে। মানে গৌরীকে নিয়ে যেতে চায়, গৌরীর আত্মাটাকে নিয়ে যেতে চায়। যখন জিজ্ঞাসা করা হয় তান্ত্রিককে যে এটা কিভাবে ঘটলো, মানে ওর শরীরে এটা এলো কি করে, তখন তান্ত্রিক মন্ত্রতন্ত্র পড়ে তাদের যেই কাজকর্ম থাকে সেইগুলো করে বলে যে, মানে তাদের মুখ থেকেও ঘটনাটা শোনে যে গৌরী এর আগে এখানে এসে কোথায় গেছিল বা কী বৃত্তান্ত, তান্ত্রিক এটা ওদের মুখ থেকেও শোনে। সমস্ত কথা শুনে, সমস্ত কিছু দেখে তন্ত্রমন্ত্র করে বলে যে গৌরী যেই আমবাগানে গেছিল আর যেই নির্দিষ্ট জায়গায় তোমরা ওকে যেতে বারণ করেছিলে, ওই জায়গায় গিয়ে ও কড়া পারফিউম লাগিয়েছিল আর নিজের চুলটাকে খুলেছিল। আর সমস্ত আত্মারা বা ভূত প্রেত আমরা যাই বলি, তারা কিন্তু চড়া গন্ধ আর মেয়েদের চুল দেখে বেশি আকর্ষিত হয়। ঠিক আছে, এমনি ওই জায়গাটার পরিবেশ খারাপ। তো সেখান থেকে, মানে তান্ত্রিকের কথা অনুযায়ী সেখান থেকে নাকি গৌরী কাঁধে করে কাউকে এনেছে, কাঁধে করে কাউকে এনেছে। গৌরী সেদিনকে একা ফেরেনি চন্দ্রার সঙ্গে, আরেকজন ওর পিছন পিছন এসছে, মানে ওর সঙ্গে করে এসছে। গৌরী সেটা বুঝতে পারেনি। ঠিক আছে, ওই যে বললাম না, গৌরী কিছুক্ষণ মানে চুপ করে বসেছিল, স্টপ করেছিল, ওই সময় ওর কেউ ওকে দেখা দিয়েছে ওই সময়টায়। ঠিক আছে, আর যখন চন্দ্রা ওকে ধরে ঝাঁকিয়েছে, ও কে ওকে দেখা দিয়েছে সেটা ভুলে গেছে, এরকম একটা ব্যাপার। তান্ত্রিক এই কথাটা বলে। তো এরপরে কি হয়, তান্ত্রিক বলে যে রাত্রেবেলা বাড়ি ফেরার পরে ওকে সেই মানে যে ভর করেছে সে তাকে ছাদে ডেকে নিয়ে যায়
তার শরীরে প্রবেশ করবে বলে, কারণ স্বাভাবিক ঘরের মধ্যে বসে আরেকজন আছে, ওইভাবে তো হবে না, চুপি চুপি প্রবেশ করতে চাইছিল। ওকে নাম ধরে ডাকে, ওকে ছাদে নিয়ে যায়, ছাদে নিয়ে গিয়ে ওর সাথে এমন কিছু একটা করে যার কারণে গৌরীকে ও নিজের বশে করে নেয়, আর গৌরী সেই অবস্থায় সেখানে অজ্ঞান হয়ে যায়, যার কারণে সকালবেলা গৌরীকে ছাদে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এটা হচ্ছে টোটাল ঘটনা, ঠিক আছে। তো এরপরে চন্দ্রার মা বলে যে তাহলে এখন কি করব, এর শরীর থেকে ওকে দূর করব কি করে। বলে যে একে দূর করা খুব একটা সহজ হবে না, আমি চেষ্টা করতে পারি, তবে যে আমি সফল হব এরও কোনো কিন্তু গ্যারান্টি দিতে পারছি না, কারণ যে ওর শরীরে ঢুকেছে সেটা কিন্তু কোনো সাধারণ কোনো আত্মা নয়, ঠিক আছে, অনেক বছরের নাকি পুরনো আর বেশ শক্তিশালী। তো এই জিনিসগুলো শুনছিল কিন্তু তাদের দিদিরা, তাদের জামাইবাবুরাও। এবার মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে জামাইবাবুরা এইসব তন্ত্রমন্ত্র বিশ্বাস করে না। আচ্ছা, তারা মনে করে যে গৌরীর ভালো ট্রিটমেন্টের দরকার। তো তান্ত্রিক সেখান থেকে চলে যাওয়ার পরে বলে যে আমি আবার একদিন আসব, এসে সমস্ত কিছু দেখে যাব। তো তারপরে কি হয়, জামাইবাবুরা চন্দ্রার মায়ের সঙ্গে একটু ঝামেলা করে, যে বলে যে আমি গৌরীকে এখানে রাখবো না, আমি হাসপাতালে নিয়ে যাব। এখানে কিন্তু বলে দিচ্ছি গৌরীর মা কিন্তু এখনো কিচ্ছু জানে না, আচ্ছা, শুধু জামাইবাবু আর দিদিরা জানে। তো জামাইবাবুরা কি করে, সেখানে ঝামেলা করে গৌরীকে ওখান থেকে কলকাতার একটা বড় নাম করা হাসপাতালে ভর্তি করায়, এবং ডাক্তারবাবু বলে যে ওকে আইসিইউতে দিতে হবে। মেয়েটার অবস্থা খুব খারাপ, কন্ডিশন খুব খারাপ, ঠিক আছে। তো ওখানে চেক আপের জন্য ওকে রাখা হয়। ডাক্তাররা অনেক চেক আপ করছে, অনেক কিছু করছে, কিন্তু ওর কোনো রেজাল্ট ডাক্তারবাবু দেখতে পাচ্ছে না। সারাক্ষণই ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিচ্ছে। কিন্তু যখন গৌরী ঘুম থেকে উঠছে, সে কি বলবো, একদম হসপিটালে যেন তাণ্ডব মাচিয়ে দিচ্ছে। অনেক নার্সদের ক্ষতি করেছে, অনেক নার্সদেরকে মেরেছে, ডাক্তারবাবুরা মার খেয়েছে গৌরীর হাতে, নার্সদের হাত ফাত খামচে দিয়েছে, চড় মেরেছে। হ্যাঁ, ওই জায়গাটাকেও ছাড়েনি গৌরী। তবুও ওকে জোর করেই হসপিটালে রাখা হয়েছিল, যে না, জামাইবাবুগুলো ওরা তো বিশ্বাস করে না স্বাভাবিকভাবেই, ওরা মনে করেছে ওদের ট্রিটমেন্ট দরকার, আর কলকাতায় স্বাভাবিকভাবেই ভালো ট্রিটমেন্ট হয়। তো গৌরীকে জোর করে ওখানে রাখা হয় ওই পরিস্থিতির মধ্যেও। আর এই করতে করতে ডাক্তারবাবুরা দেখতে পায় যে গৌরী আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। শান্ত কথার অর্থ যে এই নয় যে ঠিক হয়ে যাচ্ছে, ওর শরীর অকেজ হয়ে গেছে, ও নিতে পারছে না। আস্তে আস্তে গৌরীর শরীর শোকানো শুরু করলো, ওর হাতের শিরা, শরীরের শিরা সব ধীরে ধীরে ভিজিবল হতে থাকলো। হাত ফাত দেখো, হাতের এই অংশগুলো ঠিক আছে, সারা শরীরে শিরা বেরিয়ে আসা এটা কোনো সাধারণ বিষয় নয়, বেরিয়ে আসছে। ডাক্তাররা বলছে এর কন্ডিশন খুবই বাজে, এরকে বাঁচানোর কোনো আমি রাস্তা দেখতে পাচ্ছি না। তো জামাইবাবুরা হাল ছাড়েনি, বলে যে একটু চেষ্টা করুন। চেষ্টা তো চলতেই থাকে, তবে গৌরীর অবস্থা আস্তে আস্তে এমন অবস্থায় চলে যায় যে ওকে আর বাঁচানো সম্ভব হয় না। গৌরী মারা যায়। গৌরী মারা যায়। তান্ত্রিক বলেছিল যে আমি আবার আসব, এসে দেখব, আমি চেষ্টা করতে পারি, তবে একে বাঁচানোর গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে। কিন্তু জামাইবাবুরা কি মনে করলো যে গৌরীকে আমরা হাসপাতালে নিয়ে যাব। এত পরিস্থিতি বাজে সেখানে, সেটা দেখার পরেও, ঠিক আছে, দিদিরা চুপ ছিল, কিন্তু জামাইবাবুরা বললো যে না, ওর চেক আপ এখানে হবেই, ও পারবে। হঠাৎ খবর আসছে গৌরী মারা গেছে, ঠিক আছে। গৌরী মারা যাওয়ার পর গৌরীর মাকে খবর দেওয়া হয়। ওর মা কিচ্ছু জানতো না, এত কিছু সব তন্ত্রমন্ত্র করা হয়েছে, গৌরীর শরীরে ভর করেছে, গৌরী কোথায় ঘুরতে গেছিল, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এত কিছু ওর মা কিচ্ছু জানে না। যখন গৌরী মারা যায় তখন ওর মাকে জানানো হয় যে মেয়ে মারা গেছে। তাহলে একটা মায়ের ওপর দিয়ে কত বড় একটা শক গেছে বুঝতেই পারছো। তারপরে গৌরীর দেহটাকে
হচ্ছে বাড়িতে আনা হয়। আর ওই দিক থেকে চন্দ্রারাও মুর্শিদাবাদ থেকে ফিরে আসে, ফিরে এসে গৌরীর বাড়িতে আসে, এসে গৌরীর দেহটাকে দেখে। খুব বাজে অবস্থা দেহটার, মানে কিছু নেই। একটা বয়স্ক মহিলা, দেখো এমনি ছোট চুল ছিল, চুল ফুল তো খুবলে তুলে নিয়েই ছিল, টাক হয়ে গেছে চুলটা, এত বাজে অবস্থা। কিছু কিছু জায়গায় হয়তো চুল ফুল রয়েছে, টাক হয়ে গেছে, গাল ঠাল একদম ঢুকে গেছে। তারপরে তোমার বললাম যেমন শিরা বেরিয়েছে। আর কি বলতো, এত পরিমাণে শুকিয়ে গেছে যে ওটা গৌরী, ওটা চেনা যাচ্ছে না, এত বাজে অবস্থা। ওই অবস্থায় ওর মা দেখছে যে এটা নাকি গৌরী। ওর মা তো বিশ্বাসই করছে না, ওর মা মানে উন্মাদ হয়ে গেছে যে আমার মেয়ের সাথে এরকম হলো। স্বাভাবিক, একটা ছোট মেয়ে, আর ছোট মেয়েরা আদরের তো হবেই স্বাভাবিকভাবেই। তোর মা এইসব দেখছে, নিতে পারছে না। তখন বলছে, জামাইবাবুদেরকে বলছে যে আমি তোমাদেরকে বারবার বারণ করেছিলাম, মেয়েকে যেতে দিও না, মেয়েকে যেতে দিও না, তোমরা ওকে যেতে দিলে। তান্ত্রিকের সাথে কথা বলা হয়, তান্ত্রিক বলে যে যে আমার পারমিশন ছাড়া তোমরা নিয়ে গেলে কেন, আমি তো নিয়ে যেতে বলিনি তোমাদেরকে। ঠিক আছে, চন্দ্রার মাও বলে যে আমি তো বারণ করেছিলাম, ওরাই তো শুনলো না আমার কথা। ঠিক আছে, খুব বাজে একটা পরিস্থিতি। কেউ মানে এখানে ব্যাপারটা হয়েছে যে এ ওর কথা শোনেনি, ও এর কথা শোনেনি, কেউ কারোর কথা না শোনার জন্যই আজ গৌরী মারা গেল। ঠিক আছে, এরপরে গৌরীর পারলৌকিক কাজকর্ম করা হয়। ঠিক আছে, আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়। তবে মায়ের মনের অবস্থা তো বুঝতেই পারছো, একটা কষ্ট থেকেই যাবে চিরকাল। দিদিরাও আজ মানে ভাবে যে